তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করছি সকলে বাড়িতে নিরাপদে অবস্থান করছো। আজ আমি তোমাদেরকে ডুপ্লিকেশন এবং ইনভার্সন অংশটি দেখাবো। আমি ক্রোমোজোমাল অ্যাবারেশন নিয়ে আলোচনা করছিলাম। বিগত ক্লাসে আমি ডিলিশন সম্পর্কে আলোচনা করেছি। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ডুপ্লিকেশন এবং ইনভার্সন সম্পর্কে জেনে নাও। আলোচনায় আছে আমি খালেদা নাসরিন, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। ক্রোমোজোমাল অ্যাবারেশনে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে ক্রোমোজোমাল অ্যাবারেশন দুই ধরনের: ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন এবং ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তন। আমরা ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন নিয়ে আলোচনা করছি। ক্রোমোজোমের গঠনগত পরিবর্তনের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বিচ্যুতি বা ডিলেশন, দ্বিত্বন বা ডুপ্লিকেশন, ঘূর্ণন বা ইনভার্সন। এছাড়া আরেকটি রয়েছে যেটাকে বলা হয় ট্রান্সলোকেশন। বিচ্যুতি, দ্বিত্বন এবং ঘূর্ণন এটি ক্রোমোজোমের অন্তর্বর্তী পরিবর্তন, মানে একই ক্রোমোজোমের মধ্যে এই গঠনগত পরিবর্তনগুলো ঘটে। আর ট্রান্সলোকেশন হচ্ছে আন্তঃক্রোমোজোমীয় পরিবর্তন বা ইন্টার ক্রোমোজোমাল অ্যাবারেশন, সেটি নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। ডুপ্লিকেশন, ডুপ্লিকেট মানে কি? ডাবল হয়ে যাওয়া, মানে কোনো কিছু অ্যাড হওয়া, যুক্ত হওয়া। ডিলিশন যখন ঘটে একই সাথে যোগপথ ডুপ্লিকেশনও ঘটে। যখন ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভারের সময় একটি ক্রোমোজোমে যদি ডিলিশন ঘটে অন্য যে কোনো ক্রোমোজোমে ডুপ্লিকেশন ঘটবে, অর্থাৎ ডিলিশন ডুপ্লিকেশন যোগপথ ঘটে। এখন তোমরা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি দুটি ক্রোমোজোম নিয়েছি। দেখো, ক্রোমোজোম নাম্বার 1 এবং ক্রোমোজোম নাম্বার 2, আর এটি হচ্ছে সেন্ট্রোমিয়ার, দুটি হচ্ছে সেন্ট্রোমিয়ার। এখানে একটি ক্রোমোজোম দেখো খাটো হয়ে গেছে, একে ডিলেটেড ক্রোমোজোম। কোন অংশটা কমে গেছে? এই লাল জিনটা ডিলেটেড হয়ে গেছে। এবং অপর ক্রোমোজোমের সাথে, ক্রোমোজোম নাম্বার 2 এর সাথে দেখো উপরেও লাল অংশ আছে, নিচেও লাল অংশ আছে। তাহলে এই ডিলেটেড অংশটা 2 নম্বর ক্রোমোজোমে গিয়ে জোড়া লেগেছে, অর্থাৎ ডিলেশন এবং ডুপ্লিকেশন একই সাথে ঘটছে। তাহলে প্রথম ক্রোমোজোমে ঘটেছে ডিলেশন, দ্বিতীয় ক্রোমোজোমে ঘটেছে ডুপ্লিকেশন। ডিলেশন এবং ডুপ্লিকেশন যোগপথ ঘটে থাকে। আর এটা কখন হয়? অবশ্যই মিউসিস কোষ বিভাজনের সময়, মাইটোসিসের সময় কিন্তু হয় না। মিউসিসের সময় যেহেতু ক্রসিং ওভার ঘটে, তখনই এই ডিলেশন এবং ডুপ্লিকেশন ঘটে থাকে। তাহলে ডিলেশনের কারণও ক্রসিং ওভার, ডুপ্লিকেশনের কারণও হচ্ছে অস্বাভাবিক ক্রসিং ওভার। এখন ডুপ্লিকেশন, অ্যাডিশন বা সংযুক্তির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো কত প্রকার, 4 প্রকার ভাবে ভাগ করেছি, আবার 3 নম্বর KB দুটি অংশে ভাগ করেছি। তাহলে 1 নম্বর হচ্ছে ধারাবাহিক সংযুক্তি বা ট্যান্ডেম ডুপ্লিকেশন, মানে ডুপ্লিকেটেড অংশটা পাশাপাশি বসবে। 1 নম্বর চিত্রটা একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, দেখো ডুপ্লিকেটেড অংশটা কি বসেছে? ডিই জিনটা ডিই জিনের পাশেই বসেছে। একটি ক্রোমোজোম থেকে ডিলেটেড মানে বিচ্যুত হয়ে গিয়ে অপর একটি ক্রোমোজোমের সাথে জোড়া লেগেছে, তার কি পাশে বসে বসে, এই জন্য একে ধারাবাহিক বিন্যাস সংযুক্তি বা ট্যান্ডেম ডুপ্লিকেশন বলা হয়। আর 2 নম্বর খেয়াল করো, রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশন। এটিও জাস্ট পাশেই বসবে, ডি জিনটা ডি জিনের পাশেই বসবে, কিন্তু উল্টোভাবে গিয়ে বসবে। দেখো ডি আর ডি আকারে নাই, ইডি আকারে বসেছে। তাহলে এই জিনটা
ডি জিনের আগে চলে এসেছে। ওকে, তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, আমি একটি ক্রোমোজোম নিয়েছি যার মধ্যে এই জিনগুলো রয়েছে। তাহলে 2 নম্বর চিত্রটি খেয়াল করো, খেয়াল করলে কি দেখতে পাচ্ছ, ডি জিনটা এর পাশেই বসেছে, এই জন্য ট্যান্ডেম বা ধারাবাহিক, কিন্তু যেহেতু উল্টোভাবে বসেছে তাই একে রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশন বলা হয়। 3 নম্বর নন ট্যান্ডেম বা ডিসপার্স ডুপ্লিকেশন। তাহলে এটা বোঝা যাচ্ছে নন ট্যান্ডেম মানে ধারাবাহিকভাবে বসবে না, অন্য জায়গায় গিয়ে বসবে। এটি আমরা জানি একটি ক্রোমোজোমের 2টা বাহু থাকে, মানে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা 2টি বাহু পাই। সেন্ট্রোমিয়ারের এক পাশে একটি বাহু, অপর পাশে আরেকটি বাহু। তাহলে যদি একই বাহুতে বসে তাহলে একে হোমো ব্রাঞ্চিয়াল ডুপ্লিকেশন। হোমো ব্রাঞ্চিয়াল মানে একটি একই বাহুতে বসবে, আর যদি ভিন্ন বাহুতে সেন্ট্রোমিয়ারের বিপরীত অবস্থানে থাকে ডুপ্লিকেটেড অংশটা, তাকে হ্যাটেরো ব্রাঞ্চিয়াল ডুপ্লিকেশন বলা হয়। 3 নম্বর হচ্ছে সেই হোমো ব্রাঞ্চিয়াল ডুপ্লিকেশন। দেখো ডি জিনের পাশে বসে নাই, এই জন্য এটি রিভার্স ডিসপার্স ডুপ্লিকেশন বা নন ট্যান্ডেম। আর যেহেতু সেন্ট্রোমিয়ারের একই পাশে আছে, এ বি দেখো এই দেখো জিনের সঞ্চার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু এবিসিডি এভাবে পড়া যাচ্ছে না। এরপরে ডি জিনটি আছে, তারপরে বিসি আছে, তারপর আবার ডি, তারপর এফ জি এইচ আই জে, এটি সেন্ট্রোমিয়ারের এক পাশে রয়েছে। তাহলে এটা হচ্ছে হোমো ব্রাঞ্চিয়াল ডুপ্লিকেশন, যেহেতু সেন্ট্রোমিয়ারের একই পাশে আছে কিন্তু পাশাপাশি নাই। 4 নম্বর চিত্রটি খেয়াল করে, এটা হলো হ্যাটেরো ব্রাঞ্চিয়াল ডুপ্লিকেশন। এটি সেন্ট্রোমিয়ারের বিপরীত পাশে, ডি জিনটি ডুপ্লিকেট হয়েছে, একই ক্রোমোজোমে ডাবল হয়ে গেছে কিন্তু সেন্ট্রোমিয়ারের বিপরীত বাহুতে রয়েছে, এই জন্য একে হ্যাটেরো ব্রাঞ্চিয়াল ডুপ্লিকেশন বলা হয়। আরেকটি ডুপ্লিকেশন 5 নম্বর, একে বলা হয় ট্রান্সপোজড ডুপ্লিকেশন বা প্রান্তীয় দ্বিত্বন বা প্রান্তীয় সংযুক্তিও বলতে পারি, প্রান্তীয় এডিশনও বলতে পারি। এটি আমরা যে 1 2 3 4 এই যে 4টি দেখলাম, এই 4টি কি হয়েছে, হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে এই অংশের বিনিময়টা হয়েছে। কিন্তু 5 নম্বর দেখো যে জিনগুলো আলাদা, কে এল এম এন ও পি কিউ আর এস টি এরকম। তাহলে নন হোমোলোগাস ক্রোমোজোমের সাথে যদি এই অংশটি ডুপ্লিকেটেড মানে কোনো জিনের রিলেটেড অংশটি যদি নন হোমোলোগাস ক্রোমোজোমের সাথে যুক্ত হয় তাকে ট্রান্সপোজড বা প্রান্তীয় সংযুক্তি বলা হয়েছে। তাহলে এই 5 ভাগে আমরা ভাগ করতে পারি। এখন পরে মানে কীভাবে ঘটলো, কোন ক্রোমোজোমের বা সেন্ট্রোমিয়ারের কোন পাশে বসলো তার সেই অনুযায়ী আর কি ডুপ্লিকেশনকে ভাগ করা হয়েছে। এরপর আমরা দেখব ডুপ্লিকেশনের কারণ। ডুপ্লিকেশনের কারণ মেইনলি হচ্ছে ক্রসিং ওভার, অন্যান্য কারণও রয়েছে। অসম ক্রসিং ওভারের জন্য সবচেয়ে বেশি ডুপ্লিকেশন দেখা যায়। শিক্ষার্থী বন্ধুরা, কেন হয় ডুপ্লিকেশন? অসম ক্রসিং ওভারের জন্য। সম ক্রসিং ওভারের জন্য কিন্তু হবে না, অসম মানে একটি কম অংশ যদি বিনিময় হয়, একজন কম নিল আরেকজনে বেশি নিল, তাহলে যে কম নিল তার ডিলেশন হবে, যে বেশি নিল তার ডুপ্লিকেশন হয়ে যাবে। তাহলে এই পদ্ধতিতে কি হয়, দুটি ক্রোমোজোমের একটিতে ডুপ্লিকেশন হবে, অপরটিতে তাহলে অবশ্যই ডিলেশন হবে। ইনভার্টেড বা ট্রান্সলোকেটেড ক্রোমোজোম খণ্ডের মধ্যে অংশের বিনিময়ের ফলেও ডুপ্লিকেশন হয়ে থাকে। এই অবস্থাকে ক্রোমোজোমের গৌণ গাঠনিক পরিবর্তন বলা হয়। ইনভার্সন সম্পর্কে আজকে আলোচনা করব, ট্রান্সলোকেশন সম্পর্কে আমরা আগামী ক্লাসে জানব। এখন ইফেক্ট অফ ডুপ্লিকেশন, ডুপ্লিকেশনের কারণে কোনো সমস্যার সৃষ্টি হয় কিনা? অবশ্যই সমস্যার সৃষ্টি হয়, তবে ডুপ্লিকেশন ডিলেশনের মতো অতটা ক্ষতিকর নয়। ডিলেশনে যেমন লিথাল ইফেক্টটা প্রকট হয়ে ওঠে, প্রকট জিন বিচ্যুত হলে জীব মারা যেতে পারে, কিন্তু ডুপ্লিকেশনের ক্ষেত্রে অনেক সময় জীব মারা যায় না, এটা কম ক্ষতিকর। তবে অতিমাত্রায় ডুপ্লিকেশন হলে সেক্ষেত্রে জীব মারাও যেতে পারে। অনেক বেশি ডুপ্লিকেশন যদি একই ক্রোমোজোমের মধ্যে ঘটে থাকে তাহলে জীব মারা যেতে পারে জিনের অস্বাভাবিকতার জন্য। আরেকটি যে সমস্যা সৃষ্টি হয় তাকে বলা হয় পজিশন ইফেক্ট। জিনের অবস্থান পরিবর্তনের ফলে কার্যকারিতা বা জিনের প্রকাশ ভঙ্গির যে পরিবর্তনটা হয়, ফলে ফিনোটাইপিক যে বিভিন্নতার সৃষ্টি হয়। জিনের অবস্থান পরিবর্তনের ফলে
জিনোটাইপের অবস্থানের পরিবর্তনের ফলে তাহলে ফিনোটাইপের বিভিন্নতা সৃষ্টি হয়, তাকে পজিশন ইফেক্ট বলা হয়। যেমন আমরা ড্রসোফাইলার ক্ষেত্রে যে এক্স ক্রোমোজোম রয়েছে, এক্স ক্রোমোজোম একটি জিন রয়েছে যাকে বলা হয় বারাইট জিন। বারাইট জিনের যদি পুনরাবৃত্তি হয় তাহলে ওর চোখটা স্বাভাবিক আকৃতির চেয়ে ছোট আকৃতি বিশিষ্ট হয়, একে বলা হয় পজিশন ইফেক্ট। আর ডুপ্লিকেশন বা ডিলিশন যাকেই বলি না, এটা কি ক্রোমোজোমাল অ্যাবারেশন বা মিউটেশন বা ক্রোমোজোমের অস্বাভাবিক পরিবর্তন। যেহেতু অস্বাভাবিক পরিবর্তন, এগুলো নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হতে পারে এবং নতুন বৈশিষ্ট্য বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়ে বিবর্তনে সাহায্য করতে পারে, যা নতুন প্রজাতি সৃষ্টির জন্য হেল্পফুল। একে ইভলিউশনারি ইফেক্ট আমরা বলতে পারি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডুপ্লিকেশন সম্পর্কে জানলাম, এখন আমরা ইনভার্সন সম্পর্কে জানব। ইনভার্সন ঘূর্ণনও বলতে পারি, উল্টো বিন্যাসও বলতে পারি। ক্রোমোজোমের কোনো অঞ্চলের ঘূর্ণনের মাধ্যমে, খেয়াল করো, ক্রোমোজোমের কোনো অঞ্চলের ঘূর্ণনের মাধ্যমে জিনের পুনর্বিন্যাস ঘটাকে ইনভার্সন বলা হয়। এক্ষেত্রে কোনো অংশ কিন্তু ডিলেটেড বা ডুপ্লিকেটেড হচ্ছে না, হতে পারে, সেটা আমরা পরে দেখাবো। আগে সিম্পলি বুঝে নাও, কোনো অংশ ঘুরে যাবে। কত ডিগ্রি কোণে ঘুরবে? 180 ডিগ্রি কোণে ঘুরে যাবে। অর্থাৎ যে প্রক্রিয়ায় ক্রোমোজোমের মধ্যবর্তী কোনো অংশ 180 ডিগ্রি কোণে উল্টে গিয়ে 180 ডিগ্রি কোণে উল্টে গিয়ে জিনের পুনর্বিন্যাস ঘটায় তাকে উল্টো বিন্যাস বা ইনভার্সন বলা হয়। এক্ষেত্রে 180 ডিগ্রি কোণে ঘুরে গিয়ে একটি লুপ বা ফাঁসের সৃষ্টি হয় এবং ফাঁসের অংশে ভেঙে গিয়ে জিনগুলো উল্টোভাবে বিন্যস্ত হয়ে বিপরীত সাজে খণ্ডিত প্রান্তদ্বয়ের পুনঃসংযোগ ঘটে বা পুনঃস্থাপন ঘটে। ফলে উল্টানো ক্রোমোজোম উল্টানো জিনের সৃষ্টি হয় বা উল্টানো জিনের উল্টানো বিন্যাস সৃষ্টি হয়। এখন তোমরা দেখো যে ইনভার্সন লেখাটা ছিল কি INVERSION, এই লেখাটা যদি NYSREVNI এরকম হয় তাহলে কি উল্টোভাবে লেখা হয়ে গেল, তাই না? ইনভার্সনে জাস্ট এই ঘটনাটাই ঘটে। এখন তোমরা খেয়াল করো চিত্রটাতে দেখো, এই বারগুলো যদি খেয়াল করো যে চিকন বার ছিল, তারপরে ক্রমান্বয়ে মোটা, এটাতে কি হয়েছে? মোটা বার ক্রমান্বয়ে চিকন, জাস্ট কি হয়ে গেছে? উল্টে গেছে, তাই না? ভেঙে গেছে এই জায়গাটা 180 ডিগ্রি কোণে এবং উল্টোভাবে আবার সংযুক্তি ঘটেছে। এই ঘটনাটাই হচ্ছে ইনভার্সন। আমরা ইনভার্সনের প্রকারভেদ দেখব যে ইনভার্সনকে দুটি ভিত্তির উপর শ্রেণী বিভক্ত করা যায়। একটা হলো বিস্তৃতি অনুসারে, মানে ইনভার্টেড ক্রোমোজোমটা কোন জায়গায় গিয়ে জোড়া লাগলো, আর একটা হলো সেন্টোমিয়ারের অবস্থান অনুসারে। বিস্তৃতি অনুসারে আছে সমসত্ব ধরনের ইনভার্সন বা হোমোলোগাস টাইপ। হোমোলোগাস টাইপ মানে কি, হোমোজাইগাস টাইপ, যখন হোমোজাইগাস টাইপ, আর একটা হচ্ছে হ্যাটেরোজাইগাস টাইপ বা অসমসত্ব। তাহলে হোমোজাইগাস টাইপ ইনভার্সনটা কখন ঘটে? যখন হোমোলোগাস ক্রোমোজোম যুগলের উভয় সদস্যের মধ্যে, খেয়াল করো, হোমোলোগাস ক্রোমোজোম যুগলের উভয় সদস্যের মধ্যে ইনভার্সন ঘটে, তাহলে একে সমসত্ব ইনভার্সন বলা হয় বা হোমোজাইগাস ইনভার্সন বলা হয়। আর এর ফলে জীবের তেমন কোনো ক্ষতি হয় না, যেহেতু দুটি ক্রোমোজোমেই কি হয়ে গেছে? ইনভার্সন ঘটে গেছে। তাহলে জিনের সজ্জা উল্টে গেলেও এখানে ট্রান্সক্রিপশনে তেমন সমস্যা হয় না এবং প্রোটিন তৈরিতেও কোনো সমস্যা হবে না, এই জন্য জীবে তেমন কোনো প্রভাব সৃষ্টি হয় না। কিন্তু অসমসত্ব বা নন হোমোজাইগাস ইনভার্সনের ক্ষেত্রে দেখো, হোমোলোগাস ক্রোমোজোম যুগলের একটি মাত্র সদস্য সংগঠিত হয় বলে একে অসমসত্ব উল্টো বিন্যাস বলা হয়। এর ফলে জীবে বহুমুখী প্রভাব সৃষ্টি হয়, কারণ একটি ক্রোমোজোমের জিনের বিন্যাস অপর ক্রোমোজোমের জিনের বিন্যাস থেকে আলাদা। একটিতে ইনভার্সন ঘটেছে, আগের অন্যটিতে ইনভার্সন ঘটে না। এখানে ট্রান্সক্রিপশনে ব্যাপক সমস্যা হয়, ফলে প্রোটিন তৈরিতেও সমস্যা হবে এবং জীবের বৈশিষ্ট্য প্রকাশেও সমস্যার সৃষ্টি হয়। আবার রয়েছে সেন্টোমিয়ারের অবস্থান অনুসারে সেন্টোমিয়ার বিহীন ইনভার্সন, আর একটা হচ্ছে সেন্টোমিয়ার সহ ইনভার্সন। সেন্টোমিয়ার বিহীন ইনভার্সনকে বলা হয়েছে প্যারাসেন্ট্রিক ইনভার্সন, আর সেন্টোমিয়ার সহ ইনভার্সনকে বলা হয়েছে পেরিসেন্ট্রিক ইনভার্সন। অ্যান্ড ইনভার্সন একটি ক্রোমোজোমের কোথায় ঘটবে? সেন্টোমিয়ার অংশে ঘটবে না সেন্টোমিয়ার অংশের বাইরের অংশে বাহুতে ঘটবে? এর উপর ভিত্তি করে আসলে এই শ্রেণী বিভাগটা করা হয়েছে। যদি শুধু বাহুতে ঘটে, মানে যেখানে সেন্টোমিয়ার নাই
সেখানে ঘটে, তাহলে প্যারাসেন্টিক ক্রোমোজোমের সৃষ্টি হবে। মানে একটি ক্রোমোজোম এই ধরনের ইনভার্সনের ক্ষেত্রে সাধারণত যে আমরা মিয়োসিস বিভাজনের সময় আমরা 4টে কোষ পাই, তাহলে যদি ধরি একটি ক্রোমোজোম থেকে 4টি ক্রোমোজোমের সৃষ্টি হচ্ছে, তাহলে দেখা যাবে দুটি ক্রোমোজোম থেকে 4টি ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে। তাহলে একটি ক্রোমোজোম ডাবল সেন্টোমিয়ার নিবে, আর একটি ক্রোমোজোম দেখা সেন্টোমিয়ার বিহীন থাকবে, এরকম অবস্থার সৃষ্টি হবে। একটি ক্রোমোজোম হতে স্বাভাবিক থাকবে। এখন তোমরা চিত্রে খেয়াল করো, দেখো এখানে ABCDEFGH জিন বিশিষ্ট একটি ক্রোমোজোম নেওয়া হচ্ছে। এখানে ইনভার্সনটা ঘটেছে সেন্টোমিয়ারের বাইরে। আমি যে লাল চিহ্নিত দাগটি দিয়ে সেন্টোমিয়ারকে দেখিয়েছি। এখানে দেখো এটি সেন্টোমিয়ারের বাইরে ইনভার্সনটা ঘটেছে, আর এটি হচ্ছে সেন্টোমিয়ার অংশ। বাইরে ইনভার্সন ঘটায় দেখো সিডি জিনটি কি হয়ে গেছে, সিডি জিনটি ডিসি হয়ে গেছে। দেখো ডিসি উল্টে গিয়ে জোড়া লেগেছে। আবার এই ক্ষেত্রে তাহলে প্যারাসেন্টিক ইনভার্সনের ক্ষেত্রে যেখানে সেন্টোমিয়ার নাই সেই অঞ্চলে ইনভার্সন ঘটবে, কিন্তু পেরিসেন্টিক ইনভার্সনের ক্ষেত্রে যেখানে সেন্টোমিয়ার আছে ওই অংশে ইনভার্সন ঘটবে। দেখো এখানে সেন্টোমিয়ার বিশিষ্ট অঞ্চল, সেন্টোমিয়ার উভয় পাশে ইনভার্সনের যে জিনটা রয়েছে সেই জিনে ইনভার্সন ঘটেছে। এর ফলে কি হয়েছে, ইএফ জিনটি উল্টে গিয়ে এফই জিনটি এবং সেন্টোমিয়ার সহ একে পেরিসেন্টিক ইনভার্সন বলা হয়। তাহলে সেন্টোমিয়ার আছে কি নাই তার উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করা হয়ে থাকে। আমরা টাইপসটা দেখে এখন ইফেক্ট অফ ইনভার্সনের প্রভাব। ইনভার্সনের সুদূর প্রভাব রয়েছে। উল্টো বিন্যাসের ফলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। দুইটি ক্যাটাগরিতে ভাগ করা যায়। এটা হলো সাইটোলজিক্যাল ইফেক্টস আর জেনেটিক ইফেক্টস। যেমন সাইটোলজিক্যাল ইফেক্টের ক্ষেত্রে দেখো হোমোজাইগাস ইনভার্সনের ফলে যদি হোমোজাইগাস হয় মানে দুটি ক্রোমোজোমে হয়, তাহলে দুটি সমবৈশিষ্ট্যের ক্রোমোজোম সৃষ্টি হয়। এক্ষেত্রে স্বাভাবিক মিয়োসিস ঘটে, এক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। কিন্তু হেটেরোজাইগাস ইনভার্সনের জন্য মিয়োসিসের অস্বাভাবিক ক্রোমোজোমের সৃষ্টি হয়। অস্বাভাবিক ক্রোমোজোম বলতে মানে ডাবল সেন্টোমিয়ার নিয়ে ক্রোমোজোম সৃষ্টি, নতুন ক্রোমোজোম অপত্য ক্রোমোজোম সৃষ্টি হতে পারে। সেন্টোমিয়ার বিহীন বা এসেন্ট্রিক ক্রোমোজোম সৃষ্টি হতে পারে। ফলে জিনের সজ্জারও ভিন্নতার সৃষ্টি হয়, ব্যাপক পরিবর্তনও ঘটে। ইনভার্সনের ফলে ক্রসিং ওভারের হারও কমে যেতে পারে, আর জিনোমিক ভারসাম্য নষ্ট হয়। জিনোমিক ভারসাম্য নষ্ট হয় আমরা জানি যে যেহেতু ক্রোমোজোমের ব্যাপক পরিবর্তন ঘটে, আর ইনভার্সনের অংশে যদি ক্রসিং ওভার ঘটে তাহলে একই সাথে ডিলেশন, ডুপ্লিকেশন এগুলো ঘটতে পারে। ডিলেশন ডুপ্লিকেশনের প্রভাবটাও সৃষ্টি হতে পারে। আবার ক্রোমোজোমের আকৃতিগত পরিবর্তন তো অবশ্যই হয়। সেন্টোমিয়ার বিহীন ক্রোমোজোমের সৃষ্টি হয়। এই ধরনের সাইটোলজিক্যাল ইফেক্টগুলো দেখা যায়। আর জেনেটিক ইফেক্টের মধ্যে রয়েছে পজিশন ইফেক্ট। ইনভার্সনের ফলে জিনের আপেক্ষিক বিন্যাসে পরিবর্তন ঘটে, ফলে বাহ্যিক বৈশিষ্ট্য পরিবর্তন দেখা যায়। যেহেতু জিনোটাইপিক্যাল পরিবর্তন মানে জিনের যে পজিশনটা ছিল সেই পজিশনটা এখন নাই, ইনভার্টেড মানে উল্টে গিয়েছে। যেহেতু জেনোটাইপিক পরিবর্তন ঘটেছে, তখন যখন ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সক্রিপশনের ফলে যে নতুন আমরা প্রোটিন পাবো সেই প্রোটিনটা ভিন্নধর্মী হবে, ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন হবে। ফলে বাহ্যিক বৈশিষ্ট্য বা ফেনোটাইপিক্যাল ইফেক্ট সৃষ্টি হবে। একেই পজিশন ইফেক্ট বলা হয়। মানে জেনোটাইপিক ইনভার্সনের কারণে, জেনোটাইপিক্যাল পরিবর্তনের কারণে যে ফেনোটাইপিক্যাল পরিবর্তন হয় একে পজিশন ইফেক্ট বলা হয়। তাহলে ডিলেশন, যেহেতু ইনভার্সনের ফলে লুপ সৃষ্টি হয়, লুপ সৃষ্টির জন্য এই অংশে যদি ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভারের ফলে একটা ক্রোমোজোমে ডিলেশন ঘটতে পারে, অপর ক্রোমোজোমে ডুপ্লিকেশন করতে পারে। ফলে যদি ডিলেশন ঘটে আমরা দেখেছি কি হয়, অনেক সময় লিথাল ইফেক্ট সৃষ্টি হয়। হেটেরোজাইগাস আমরা দেখেছি কখন ঘটে, হেটেরোজাইগাস জীবে যখন ডোমিনেন্ট জিনটা, প্রকট জিনটা ডিলেটেড হয়ে যায়, তখন কি আর জিনের কাজ করার শক্তি থাকে না, তখন কি হয়, জীবের মৃত্যু ঘটে। ডিলেশন ডুপ্লিকেশন ঘটায় জীবের জন্য একটি প্রাণঘাতী হতে পারে। জীবের উর্বরতা হ্রাস পেতে পারে এর ফলে। কারণ যে
একটি কোষ থেকে আমরা জানি মেয়োসিসের সময় 4টি কোষ বা 4টি গ্যামেটিক কোষের সৃষ্টি হয়। এখানে যদি ডিলেশন ডুপ্লিকেশনের কারণে 2টি কোষ গ্যামেট নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? এখানে জীবের 2টি কোষ মারা গেল বা কার্যক্ষমতা হারিয়ে ফেললো, মানে 2টি কোষ সজীব রইল, তাহলে এখানে উর্বরতা নষ্ট হলো। যেখানে 4টি কোষ থেকে 4টি অপত্য সৃষ্টি হওয়ার কথা ছিল, তাহলে এক্ষেত্রে উর্বরতা হ্রাস পেয়ে গেল আগের তুলনায়। সেমিস্টেরাল জীবের সৃষ্টি হয় একই কথা। যে ফেনোটাইপিক্যাল যে প্রভাব পজিশন ইফেক্টের কারণ হতে নানা কারণে হতে পারে, তার ফলে কি হয় অর্ধ উর্বর বা অর্ধবন্ধা জীবের সৃষ্টি হয়, মানে অর্ধেক গ্যামেট কাজ করলো অর্ধেক গ্যামেট কাজ করলো না। এসেন্ট্রিক ক্রোমোজোমের দ্বারা সৃষ্ট জাইগোট নষ্ট হয়ে যায়। ওই যে সেন্টোমিয়ার বিহীন যে ক্রোমোজোমটা সৃষ্টি হয় সেটা কি হয় অকার্যকর, ইনভায়াবল হয়ে যায়, ফলে সেটি জাইগোট সৃষ্টি করতে পারে না এবং সে জাইগোটটা নষ্ট হয়ে যায়। ক্যারিওটাইপের বিভিন্নতা সৃষ্টি হয়, অবশ্য জিন ম্যাপে তো অবশ্যই বিভিন্নতা সৃষ্টি হবে যেহেতু জিনোটাইপিক্যাল পরিবর্তন ঘটছে। আর একটা পজিটিভ দিক হলো বিবর্তনের হাতের হিসেবে কাজ করে। অনেক সময় এই ইনভার্সন, যেমন যখন হোমোজাইগাস ইনভার্সন হয় তখন কি হয় কিছু নতুন বৈশিষ্ট্য চলে আসতে পারে যেগুলো বিবর্তনের নতুন প্রজাতি সৃষ্টির সহায়তা করতে পারে। ওকে, তাহলে আমরা ইনভার্সনের ইফেক্টগুলো জেনে নেই। এখন 2টি ইমেজ একটু খেয়াল করো তোমরা। ইনভার্সনের ফলে যে ডিলেশন ডুপ্লিকেশন ঘটে, এটা ছিল স্বাভাবিক 2টা ক্রোমোজোম। এই ক্রোমোজোম মিউসিস প্রোফেজ 1-এ গিয়ে কি হয় ক্রসিং ওভার ঘটে, তাই না? এই ক্রসিং ওভারের সময় এখানে ইনভার্টেড ক্রোমোজোম দেখো লুপের সৃষ্টি হয়েছে। এই দুটাতে কিন্তু লুপের সৃষ্টি হয় না, কিন্তু এই দুটাতে লুপের সৃষ্টি হয়েছে। এই লুপ অংশে এই অংশ যদি ভেঙে যায়, ভেঙে গিয়ে উল্টো 180 ডিগ্রি কোণে ঘুরে গিয়ে উল্টোভাবে জোড়া লাগে, তাহলে জিনের সজ্জাটা চেঞ্জ হয়ে যাবে। এই অংশ যদি ক্রসিং ওভার হয় তাহলে দেখো একটি জিন স্বাভাবিক হয়েছে, ABCDEFGH এই জিনটি স্বাভাবিক। এখানে ABCDEFGH এই জিনটি ছিল। ওকে, ABCDEFGH এটা কিন্তু তাহলে ভায়াবল, মানে এটি বেঁচে থাকবে, এটি যে গ্যামেট সৃষ্টি হবে সেটি কাজ করতে পারবে, কার্যক্রম হবে। কিন্তু এই যে দ্বিতীয়টা দেখো ইনভায়াবল লেখা আছে। ইনভায়াবল মানে কি? নাম্বার 2 এটা মারা যাবে, এটা ডিলেটেড ক্রোমোজোম। তাহলে এই অংশ থেকে ডিলেশন ঘটেছে, কোনো অংশ বিচ্যুত হয়ে গেছে। এই ইনভার্সনের কারণেই কিন্তু এটি ঘটেছে, ওই অংশ ক্রসিং ওভারের কারণে। তাহলে এটি কাজ করতে পারবে না, মানে কি সেমি ফার্টাইল জীবের সৃষ্টি হবে। তারপরে আছে তারপরটা ভায়াবল, এখানে তেমন উল্টো বিন্যাস বা কিছুই ঘটে না, ABCD এভাবে আছে, EFGH পর্যন্ত আছে, এটি ভায়াবল, এটি বেঁচে থাকবে। আর দেখো চতুর্থটা, এটি বলেছে ইনভায়াবল। কেন ইনভায়াবল? এখানে ডুপ্লিকেশন ঘটেছে, ডিলেশন সাথে সাথে দেখো যে ডিলেটেড, এখানে যে 2 নম্বর ক্রোমোজোমের ডিলেশন হলো সেটি এসে এখানে ডুপ্লিকেট করেছে, মানে GH জিনটা এসে ডাবল হয়ে গেছে। এখানেও দেখো GH আছে, এখানেও GH আছে, তাহলে এখানে ডুপ্লিকেট ঘটেছে, এটিও ইনভায়াবল হতে পারে। ওকে, তাহলে ইনভার্সনের কারণে একই সাথে ডিলেশন এবং ডুপ্লিকেশনও ঘটছে। যে এই চিত্রে খেয়াল করে দেখো কিন্তু ভেঙে টেঙে যাচ্ছে, তাই না? যে ক্রোমোজোম সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আদি ক্রোমোজোমের মতো না, মাতৃ ক্রোমোজোমের মতো না। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা ডুপ্লিকেশন এবং ইনভার্সন সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছো। তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, সুরক্ষিত থাকো এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি।